গাজা যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিল ইসরায়েল। পরিস্থিতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের মধ্যে মুক্তি পেতে পারেন জিম্মিরা, বললেন ট্রাম্প। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। আতঙ্কে বাসিন্দারা, শান্ত থাকার আহ্বান তালেবান সরকারের, তদন্তের ঘোষণা। মিয়ানমারে বাড়ছে উত্তেজনা। ডিসেম্বরের নির্বাচন জান্তা সরকারের নতুন কৌশল, বলছে মানবাধিকার সংগঠন। আরও কয়েকটি ক্যাম্প দখলে নেয়ার দাবি কাচিন বিদ্রোহীদের। যুক্তরাষ্ট্রের শাটডাউনকে কাজে লাগিয়ে ব্যয় কমানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। স্থায়ী কাটছাঁটের ইঙ্গিত, বেতন বন্ধ লাখো সরকারি কর্মচারীর। এবং আজ জানা যাবে কার হাতে উঠছে শান্তিতে নোবেল। এবার আলোচনায় ট্রাম্প। প্রশ্ন উঠেছে যোগ্যতা নিয়ে। না পেলে কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারেন উদ্বেগ নরওয়ের রাজনীতিবিদদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিল নেতানিয়াহু সরকার। ইসরায়েলি মন্ত্রিসভা গাজা থেকে জিম্মি মুক্তির পরিকল্পনারও অনুমোদন দিয়েছে। আগামী সোমবার বা মঙ্গলবার জিম্মি বিনিময় সম্পন্ন হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চুক্তি বাস্তবায়নের জন্য উপত্যকাটিতে ২০০ সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। রোববার মধ্যপ্রাচ্যে সফরে যেতে পারেন ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত ১০ ফিলিস্তিনি, আহত ৪৯ জন। চলমান যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আলোচনার মধ্যেই থেমে নেই ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটিতে একদিনে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলি বিমান হামলায় একটি ভবন ধসে পড়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেকে। এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। ইসরায়েলি মন্ত্রিসভা গাজা থেকে জিম্মি মুক্তির পরিকল্পনার অনুমোদন দিয়েছে। আগামী সোম বা মঙ্গলবার জিম্মি বিনিময় সম্পন্ন হবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। চুক্তি বাস্তবায়নের জন্য উপত্যকাটিতে ২০০ সেনা মোতায়েন করবে বলে জানিয়েছে ওয়াশিংটন। এই হামলার মধ্যেই জেরুজালেমে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরপর মন্ত্রিসভা বৈঠকে আলোচনায় ওঠে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবটি। এই চুক্তির আওতায় গাজা থেকে ৪৮ ইসরায়েলি জিম্মির মুক্তি ও এর বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয় রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প এক বিবৃতিতে জানান, এই যুদ্ধবিরতি গাজার দীর্ঘ ২ বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসানের প্রথম ধাপ। তিনি বলেন, ২০ জন জিম্মির মুক্তি এরই মধ্যে নিশ্চিত হয়েছে। রোববার মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এদিকে হামাসের নির্বাসিত নেতা খালিল আল হাইয়া দাবি করেছেন, যুক্তরাষ্ট্র, আরব মধ্যস্থতাকারী ও তুরস্কের কাছ থেকে তারা যুদ্ধের স্থায়ী অবসানের নিশ্চয়তা পেয়েছেন। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিশর মিলে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এর কাজ হবে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের সময় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা। তিনি বলেন, গাজা পুনর্গঠন, প্রশাসনিক কাঠামো ও অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে আলোচনাও শুরু হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার প্রধান জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রথম ৬০ দিনে গাজায় খাদ্য ও চিকিৎসা সরবরাহ বহুগুণ বাড়ানো হবে। প্রতিদিন শত শত ট্রাকে করে ত্রাণ পাঠানো এবং ২১ লাখ ক্ষুধার্ত মানুষকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এর আগে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণায় গাজায় শুরু হয় আনন্দ উল্লাস। রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। ঐতিহাসিক ও দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন গাজাবাসী। এদিকে তেল আবিবের হস্টেজেস স্কোয়ারে জড়ো হন জিম্মি পরিবারের সদস্যরা। আতশবাজির মাধ্যমে উদযাপন করা হয় এই আনন্দের মুহূর্ত। দীর্ঘ ২ বছরের গণহত্যা বন্ধের খবর শুনে যেন বুক ভরে শ্বাস নিল গাজাবাসী। বৃহস্পতিবার ভোররাতেই গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের সামনে থেকে শহরের অলিগুলি সবখানেই একই দৃশ্য। কেউ পতাকা উড়াচ্ছেন, কেউ সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ে ব্যস্ত। ২ বছরের হত্যাযজ্ঞ, ধ্বংস আর গণহত্যার পর এই উল্লাস যেন জীবনের ফিরে আসার জানান দিচ্ছে।
অনেকের মতে যুদ্ধ থামার ঘোষণা গাজার মানুষকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গাজাবাসী। ধন্যবাদ জানিয়েছে সব দেশ ও সংগঠনকে যারা রক্তপাত বন্ধে ভূমিকা রেখেছে। তারা জানান এই যুদ্ধবিরতি কেবল গাজার নয়, সমগ্র আরব ও মুসলিম বিশ্বের জন্য স্বস্তির বার্তা। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে যুদ্ধ থেমে গেছে। আমরা খুব খুশি, যুদ্ধ থেমে গেছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের ভাইদের এবং সবাইকে যারা যুদ্ধ থামাতে ও রক্তপাত বন্ধে অবদান রেখেছেন। ولو بالكلام عن انه يوقف هذا الحرب. What do you guys have to say to President Trump? Thank you. এদিকে ইসরায়েলি বন্দীদের পরিবারকে নিজে ফোন করে যুদ্ধবিরতির বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় আনন্দে মেতে ওঠে বন্দীদের পরিবার। তেল আবিবের হোস্টেজ স্কয়ারে জড়ো হন শত শত পরিবার। ইসরায়েল হামাস চুক্তির খবরে বন্দী পরিবারের চোখে ফুটে ওঠে অশ্রুসিক্ত স্বস্তি। প্রিয়জনদের প্রত্যাবর্তনের আশায় কেউ কাঁদছেন, কেউ মোমবাতি হাতে প্রার্থনা করছেন। ইসরায়েলের রাজধানীতে আতশবাজির মধ্য দিয়ে উদযাপন করা হয় ঐতিহাসিক মুহূর্ত। আমরা শেষ বন্দী, বাড়ি না ফেরা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই যাত্রায় যারা আমাদের পাশে ছিলেন, ইসরায়েলের জনগণ থেকে শুরু করে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ছেলে মেয়েরা এবার বাড়ি ফিরবে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন যে যুক্তির বাস্তবায়ন এবং উভয় পক্ষের আস্থা পুনর্গঠনে নির্ধারণ করবে এই শান্তির স্থায়িত্ব। অতীতের অভিজ্ঞতা বলছে এমন বহু উদ্যোগ মাঝপথে ভেস্তে গেছে, তাই গাজার এই আনন্দের স্থায়িত্ব এখন সময়ের অপেক্ষা। একই সঙ্গে ইসরায়েলের বন্দী পরিবারের চোখে এখন শুধুই প্রিয়জনদের ঘরে ফেরার প্রতীক্ষা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব নেতারা। এমন পদক্ষেপের জন্য ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। জাতিসংঘের মহাসচিব এ চুক্তিকে মানবতার জয় হিসেবে আখ্যা দিয়েছেন। স্বাগত জানিয়েছে ভারত, কানাডা, আর্জেন্টিনা, রাশিয়া, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। যদিও যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। গাজায় যুদ্ধ বন্ধে সম্প্রতি 20 দফার প্রস্তাব উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহের মধ্যেই হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণাও দেন তিনি। এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ব নেতারা। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, জিম্মি মুক্তি ও যুদ্ধ বন্ধের উদ্যোগের জন্য মার্কিন প্রেসিডেন্টকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানান, সমগ্র ইসরায়েল জিম্মিদের স্বাগত জানাতে অধীর আগ্রহে বসে আছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে জানান, ইসরায়েল হামাস চুক্তি মানবতার জয়। তিনি সব পক্ষকে দায়িত্বশীল আচরণ, স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। কানাডার প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে এই যুদ্ধবিরতির জন্য অভিনন্দন জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রশংসা করার পাশাপাশি গাজায় সব ধরনের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। একই সুরে প্রশংসা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়া মিলেই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এই উদ্যোগের প্রশংসার পাশাপাশি ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সহায়তারও আশ্বাস দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে এই চুক্তির বাস্তবায়ন আদৌ কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আটলান্টিক কাউন্সিলের প্যালেস্টাইন বিষয়ক বিভাগের পরিচালক আহমেদ ফুয়াদ আল খাতিব জানান, হামাস ও ইসরায়েল উভয়ই অন্য আরেক শক্তির চাপে এই চুক্তিতে সম্মত হয়েছে। হামাসের ধারণা, জিম্মিদের মুক্তি দেওয়ার পর ইসরায়েলের পক্ষে যুদ্ধ আবার শুরু করা খুব কঠিন হবে। তখন নতুন করে হামলা চালানোর কোনো বৈধ কারণ তাদের হাতে থাকবে না। আর এই বৈধতা ছাড়া নেতানিয়াহু ও ইসরায়েলি সরকারের পক্ষে যুদ্ধ পুনরায় শুরু করা কার্যত অসম্ভব হয়ে যাবে। ফুয়াদ আরও জানান, যুদ্ধ বন্ধে মধ্যস্থতার পেছনে দেশগুলোর ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে আছে। তুরস্কের সামরিক খাতের আধুনিকীকরণের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন। একইভাবে জাতীয় নিরাপত্তার স্বার্থে কাতারের কাছেও এই যুদ্ধবিরতির চুক্তি ছাড়া বিকল্প কোনো পন্থা ছিল না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত 2 দফা বিস্ফোরণ শোনা যায়। এরপর বিমান উড্ডয়নের শব্দও আসে।
সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারী দাবি করেছেন পাকিস্তানের যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে, তবে সরকারি সূত্রে তা নিশ্চিত করা হয়নি। যদিও তালেবান সরকার জানায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এখনও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এবার আফগানিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স সহ কিছু প্ল্যাটফর্মের নির্দিষ্ট ধরনের কন্টেন্ট সীমিত করতে ফিল্টার প্রয়োগ করা হয়েছে। রাজধানী কাবুলের কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী বিবিসিকে জানিয়েছে তারা ফেসবুকে ভিডিও দেখতে পাচ্ছেন না, ইনস্টাগ্রামেও অ্যাক্সেস করতে সমস্যা হচ্ছে। দেশটিতে এর আগে 2 দিনের জন্য ইন্টারনেট ও টেলিকম পরিষেবা বন্ধ রাখা হয়, এতে ভোগান্তিতে পড়েন লাখো মানুষ। ইরান ইসরায়েল যুদ্ধের সময় গোপনে তেল আবিবে সেনা পাঠিয়েছিল জার্মানি, এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম তেহরান টাইমস। ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থেকে সব সীমাবদ্ধতা তুলে নিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে পশ্চিমা দেশগুলো আরব বিশ্বের সামনে ইরানকে নেতিবাচকভাবে তুলে ধরতে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে একচেটিয়া সমর্থন করে। গেল জুনে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে জোরালো সমর্থন দিয়েছিল জার্মানি। এবার ইরানের গণমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনীর অনুরোধে জার্মান সেনাদের গোপনে মোতায়েন করা হয়েছিল। প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধ শেষে সেনারা ইসরায়েল ছেড়ে গেলেও তাদের উপস্থিতি ও আর্থিক পারিশ্রমিকের প্রমাণ এখন ইরানের হাতে। তেহরান টাইমস জানায়, পার্লামেন্টের অনুমোদন ছাড়াই জার্মানি সেনা পাঠিয়েছিল, যা দেশটির সংবিধান বিরোধী। গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর একটি বক্তব্যকে মিথ্যা ও মন গড়া বলে উড়িয়ে দিয়েছে ইরান। নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের শহরগুলোয় আঘাত হানতে সক্ষম হবে। তার ওই বক্তব্যের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের আত্মরক্ষামূলক সামরিক সক্ষমতাকে বিকৃতভাবে উপস্থাপন করে সেটিকে হুমকি হিসেবে দেখাতে চায় ইসরায়েল। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থেকে সব সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশায়েস। জুনের বিধ্বংসী যুদ্ধের পর এই সিদ্ধান্ত তেহরানের প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন অনেকেই। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক সাক্ষাৎকারে জানান, ইরান আবার পারমাণবিক আলোচনা শুরু করতে আগ্রহী। তিনি পশ্চিমা দেশগুলোর বিভাজন নীতির সমালোচনা করে বলেন, আরব বিশ্বের সামনে ইরানকে নেতিবাচক হিসেবে তুলে ধরতে পশ্চিমা দেশগুলোর ভূমিকা রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ডিসেম্বরের নির্বাচনের আগে উত্তপ্ত মিয়ানমার। আসন্ন নির্বাচন জনগণের বিরুদ্ধে জান্তার যুদ্ধের নতুন কৌশল বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস মিয়ানমার। এর মধ্যেই বামো ও ওয়েঙ্গা মাও অঞ্চলের কয়েকটি ক্যাম্প দখল করেছে কাচিনের বিদ্রোহী গোষ্ঠী। এমনকি জান্তা ও বিদ্রোহীরা স্থানীয়দের ধরে যুদ্ধে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যুদ্ধ, নিপীড়ন আর ভোটের সাজসজ্জার মাঝেই অনিশ্চিত হয়ে পড়েছে মিয়ানমারের ভবিষ্যৎ। এর মধ্যেই কাচিন রাজ্যে সেনাদের সঙ্গে প্রবল সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার বামো ও ওয়েঙ্গমাও অঞ্চলের কয়েকটি ক্যাম্প দখল করেছে কাচিনের বিদ্রোহী গোষ্ঠী। তবে স্থানীয়দের অভিযোগ, জান্তা সেনা এবং বিদ্রোহী গোষ্ঠী কেআইএ যুদ্ধের জন্য জোর করে ধরে নিয়ে যাচ্ছে অনেককে। এদিকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস মিয়ানমার জানিয়েছে, আসন্ন নির্বাচন মূলত জনগণের বিরুদ্ধে জান্তার যুদ্ধের নতুন কৌশল। নতুন আইন ব্যবহার করে বিরোধী নেতা, কর্মী আর সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে। অং সান সুচির দল, এনএলডি সহ বড় দলগুলো ভেঙে দেওয়া হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার সবকিছুই কার্যত বন্ধ। চলমান অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবার নেইপিদো সফরে গেলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। আসিয়ানের চেয়ার হিসেবে তিনি জান্তার সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে। তার সফরের মূল বার্তা, শান্তি পরিকল্পনা মানতে হবে, লড়াই থামাতে হবে, মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে। তার মতে, শান্তি না এলে নির্বাচনের কোনো অর্থ নেই। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে চলমান সরকারের শাটডাউনকে কাজে লাগিয়ে ব্যয় কমানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাট কর্মসূচি হিসেবে পরিচিত বিভিন্ন খাতে স্থায়ী কাটছাঁটের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে শাটডাউন বন্ধের জন্য রিপাবলিকানদের আনা বিলটি সিনেটে পর্যাপ্ত ভোট না পাওয়ায় অনিশ্চয়তা বাড়ছে। চলমান অচলাবস্থায় লাখো সরকারি কর্মচারী বেতনহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
থমকে আছে সরকারি সেবা। অক্টোবরের শুরু থেকেই নতুন ব্যয় বিধান পাশ না হওয়ায় যুক্তরাষ্ট্রে চলছে সরকারি শাটডাউন। প্রায় 1/3 ফেডারেল কর্মচারী এখন বেতন ছাড়া ছুটিতে। এতে জনসেবা ব্যাহত হচ্ছে। চলমান সংকটের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন এই শাটডাউন ব্যবহার করে তিনি স্থায়ী ব্যয় কমাবেন ও নিজের রাজনৈতিক অগ্রাধিকার পুনর্গঠন করবেন। এছাড়া ডেমোক্রেট কর্মসূচি হিসেবে পরিচিত বিভিন্ন খাতে স্থায়ী কাটছাঁটের ইঙ্গিতও দিয়েছেন তিনি। এদিকে সিনেটে রিপাবলিকানদের আনা সরকারি শাটডাউন বন্ধের বিলও পাশের জন্য প্রয়োজনীয় সমর্থন পায়নি। ডেমোক্রেটরা বলছেন ট্রাম্প ইচ্ছাকৃতভাবে বাজেটের রাজনৈতিক সুবিধা নিতে এই অচলাবস্থা দীর্ঘায়িত করছেন। রয়টার্সের এক জরিপে দেখা গেছে বেশিরভাগ মার্কিনই শাটডাউনের জন্য প্রেসিডেন্ট ও দুই দলকেই দায়ী করছেন। জরিপে 67% রিপাবলিকান, 63% ডেমোক্রেট এবং সমান হারে 63% ট্রাম্পকে দায়ী করেছেন। বিশ্লেষকদের মতে এই সংকট ট্রাম্পের জন্য একদিকে ঝুঁকি, অন্যদিকে সুযোগ। একদিকে তার প্রশাসনের উপর সমালোচনা বাড়ছে, অন্যদিকে সরকারি ব্যয় কমানো ও নিজের সমর্থন ঘেঁষা নীতি এগিয়ে নেওয়ার পথও খুলছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবছর সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার লাসলো ক্রাসনা হোরকাই। বৃহস্পতিবার সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে। শক্তিশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য তাকে পুরস্কৃত করা হলো, যা মহাপ্রলয়ের আতঙ্কের মাঝেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করে। 1901 সাল থেকে এ নিয়ে 117 বার সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মোট 121 জন সাহিত্যে নোবেল পেয়েছেন। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। আগামী সোমবার অর্থনীতিতে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে শেষ হবে এবছরের নোবেল বিজয়ের নাম ঘোষণা। শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে শান্তি স্থাপনের প্রতীক হিসেবে তুলে ধরলেও তার কর্মকাণ্ড ও বিতর্কিত বক্তব্যের কারণে প্রশ্ন উঠেছে তার যোগ্যতা নিয়ে। তবে পুরস্কার না পেলে ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারেন বলে উদ্বেগ তৈরি হয়েছে নরওয়েতে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার জানা যাবে কার হাতে উঠছে এবছরের শান্তিতে নোবেল পুরস্কার। শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর দেয়া হয় নোবেল পুরস্কার। এবারও চলছে সেই প্রস্তুতি। স্থানীয় সময় শুক্রবার জানা যাবে কার হাতে উঠছে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার। এবারের পুরস্কার নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যেই তিনি দাবি করেছেন বিশ্বব্যাপী একাধিক সংঘাত বন্ধের কারণে তিনি এই সম্মানের প্রাপ্য। তার মনোনয়ন এসেছে পাকিস্তান, ইসরায়েল, আলজেরিয়া সহ কয়েকটি দেশ থেকে। ট্রাম্প নিজেকে শান্তি স্থাপনের প্রতীক হিসেবে তুলে ধরলেও তার কর্মকাণ্ড ও বক্তব্য অনেক সময় বিতর্ক তৈরি করেছে। তাই এবারও তার নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশ্বজুড়ে। তবে ট্রাম্পের নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে নরওয়ে জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। দেশটির রাজনৈতিক মহলে আশঙ্কা পুরস্কার না পেলে কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান, তবুও ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নোবেল কমিটি জানিয়েছে চলতি সপ্তাহের শুরুতেই নির্ধারিত হয়েছে বিজয়ীর নাম, যা ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের আগেই ঠিক করা হয়। ফলে সেই প্রেক্ষাপট এবছর বিবেচনায় আসেনি। বিশ্লেষকদের মতে এই কারণেই ট্রাম্পের হাতে নোবেল ওঠার সম্ভাবনা খুবই কম। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন নৌবাহিনী 250 বছর পূর্তি উপলক্ষে দেলাওয়ার নদীর তীরে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য নৌ প্যারেড ও স্মরণানুষ্ঠান। ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে আকাশে উড়েছে যুদ্ধ বিমান, নদীপথে শোভাযাত্রা করেছে যুদ্ধ জাহাজ। পুরো সপ্তাহ জুড়ে চলবে জাহাজ পরিদর্শন, নৌবাহিনীর নানা পরিবেশনা ও বিশেষ অনুষ্ঠান। 1975 সালে কন্টিনেন্টাল কংগ্রেসের সিদ্ধান্তে জন্ম নেয় মার্কিন নৌবাহিনী। দেশের প্রাথমিক উপনিবেশগুলো রক্ষার সেই অভিযাত্রা এখন 2 শতাব্দী পেরিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে। বুধবার ডেলাওয়ার নদীর তীরে সেই গৌরবময় যাত্রার 250 বছর পূর্তি উদযাপন করে যুক্তরাষ্ট্র। ফিলাডেলফিয়ার নদীপথে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস কুপারস্টোন, ইউএসএস ল্যাসন, ইউএসএস বিলিংস ও ইউএসএস আর্লিংটন শোভাযাত্রার অংশ হিসেবে শহরের পাশ দিয়ে যাত্রা করে। জাহাজের ডেকে সারিবদ্ধ নাবিকরা শ্রদ্ধা জানান, আর আকাশে উড়ে যায় যুদ্ধবিমান। নদীপথের নিরাপত্তায় ছিল কোস্টগার্ড ও টাগবোটের কড়াকড়ি। এ আয়োজনে যুক্তরাষ্ট্র স্মরণ করেন নৌবাহিনীর অতীত ও বর্তমানের হাজারো সৈনিককে, যারা দেশের প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তায় অবদান রেখেছেন। পুরো সপ্তাহ জুড়ে ফিলাডেলফিয়ায় চলবে উন্মুক্ত জাহাজ পরিদর্শন, নৌবাহিনীর নানা পরিবেশনা ও বিশেষ স্মরণানুষ্ঠান। নৌবাহিনীর অতীতের গৌরব ও ভবিষ্যতের প্রতিশ্রুতির এই মেলবন্ধন উদযাপন করছে মার্কিন জনগণ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় নিরাপত্তা বাহিনীর ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে
পুলিশের 2 কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এক বিবৃতিতে পেনসিলভেনিয়া রাজ্য পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার বাল্টিমোর শহর থেকে 135 কিলোমিটার দূরের ফ্রাঙ্কলিন কাউন্টিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে 2 পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীর বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও জননিরাপত্তায় কোনো হুমকি নেই বলে আশ্বাস দিয়েছে পেনসিলভেনিয়া পুলিশ। হামলার কারণ জানতে চলছে তদন্ত। তাইওয়ানকে ঘিরে নতুন সামরিক কার্যক্রম শুরু করেছে চীন। সম্প্রতি দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে জানায়, আকস্মিক আক্রমণ চালাতে পারে বেইজিং। এছাড়া তাইপে ঘিরে কোস্টগার্ড টহল, আন্ডারসি কেবল কেটে দেওয়া, এমনকি বেলুন উড়িয়ে দ্বীপটিকে বেইজিং চাপের মধ্যে রাখছে বলেও জানান তারা। পাশাপাশি তাইওয়ানকে দুর্বল করতে চীন ব্যবহার করছে হাইব্রিড যুদ্ধ, ভুয়া খবর ছড়ানো, সাইবার আক্রমণ, ডিপ ফেক ভিডিও আর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিভেদ তৈরি করছে সমাজে। এতে জনগণের আস্থা ও প্রতিরক্ষা খাতে সমর্থন ভাঙতে চায় চীন। একটি মাত্র নিউক্লিয়ার ব্যাটারির এক চার্জে মুঠোফোন চলবে 80 বছর। এমনই নিউক্লিয়ার ব্যাটারি তৈরিতে কাজ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম। সংস্থাটির ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল কিরিল কোমারভ জানান, ভবিষ্যতের এই ব্যাটারি শুধু মহাকাশ বা সামরিক নয়, সাধারণ মানুষের জীবনেও এনে দেবে বিপ্লব। মস্কো থেকে ফিরে ওমর ইনানের রিপোর্ট। ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে আজকাল জীবনই যেন থেমে যায়। প্রতিদিন চার্জ দিতে দিতে অনেকেই বিরক্ত। কিন্তু কল্পনা করুন, একবার চার্জ দিলে মোবাইল চলবে টানা 80 বছর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই ভবিষ্যতের কথা বলছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম। সংস্থাটির ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল কিরিল কোমারভ জানান, নিউক্লিয়ার ব্যাটারি তৈরি হলে পারমাণবিক শক্তি ব্যবহারের পুরো ধারণায় পাল্টে দেবে। আমরা আত্মবিশ্বাসী, এই উদ্ভাবন বৃথা যাবে না। একসময় এগুলোর বাস্তব প্রয়োগ আমরা দেখব। মানবজাতি এমন এক নিউক্লিয়ার ব্যাটারির স্বপ্ন দেখে যা 80 বছর ধরে মোবাইল ফোন চালাতে পারবে, একবারও চার্জ না দিয়েই। হয়তো কেউ এত বছর একই ফোন রাখতে চাইবে না, কিন্তু তাত্ত্বিকভাবে এটা সম্ভব। এই নিউক্লিয়ার ব্যাটারি মূলত রেডিও অ্যাক্টিভ আইসোটোপ থেকে উৎপন্ন তাপ বা বিকিরণকে বিদ্যুতে রূপান্তর করবে। এতে কোনো চার্জারের প্রয়োজন নেই বিদ্যুৎ বিভ্রাটের ভয়। শুধু মোবাইল নয়, মহাকাশ মিশন, আর্কটিক অঞ্চল বা দূরবর্তী সেন্সরেও ব্যবহার করা যাবে এই প্রযুক্তি। রোসাটম বলছে, তাদের এই প্রকল্প নতুন কোনো অভিযাত্রা নয়, বরং দীর্ঘদিন ধরে পারমাণবিক প্রযুক্তিতে অর্জিত অভিজ্ঞতার ফল। যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া থেকেই তারা তৈরি করেছে উচ্চ শক্তির কার্বন ফাইবার, যা এখন আধুনিক বিমান, জাহাজ ও মহাকাশযানের অবিচ্ছেদ্য অংশ। নতুন মানেই সবসময় অজানা নয়। অনেক সময় পুরনো প্রযুক্তিরই নতুন ব্যবহার আমরা খুঁজে পাই। রোসাটমে আমরা সেটাই করি, প্রমাণিত সমাধানগুলোকে নতুন আঙ্গিকে কাজে লাগাই। কোমারভ আরও জানান, গভীর মহাকাশ অনুসন্ধানে নিউক্লিয়ার শক্তি একমাত্র সমাধান। একটি ছোট ইউরেনিয়াম পেলেট 400 কেজি কয়লার সমান শক্তি দেয়, যা মহাকাশ যান চালাতে অপরিহার্য। জানান, রাশিয়া এরই মধ্যে চাঁদে পারমাণবিক শক্তিচালিত ইনস্টলেশন ও গভীর মহাকাশ যানের জন্য প্রপালশন সিস্টেম তৈরির জাতীয় প্রকল্প হাতে নিয়েছে। ওমর ইনান, সময় সংবাদ, রাশিয়া। আর্থিক সংকটের জেরে কয়েক মাসের মধ্যে 9টি মিশনে শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। সংস্থাটির এক সিনিয়র কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, এখন যে পরিমাণ শান্তিরক্ষী আছে তার 1/4 করা হবে। এ পরিকল্পনায় 13 থেকে 14,000 সেনা ও পুলিশ সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে অনেক বেসামরিক কর্মী চাকরি হারানোর ঝুঁকিও রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র। মোট বাজেটের প্রায় 26% দেয় দেশটি। দ্বিতীয় স্থানে রয়েছে চীন, কিন্তু যুক্তরাষ্ট্র বর্তমানে জাতিসংঘে তাদের $280 কোটি বকেয়া রেখেছে। ফলে অর্থের বড় রকম টান দেখা দিয়েছে। শিগগিরই $680 মিলিয়ন পরিশোধ করা হবে বলে জাতিসংঘকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির জাতিসংঘ মিশন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব। ফিনল্যান্ডে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ পরিচয়পত্র পেশকালে নির্বাচন প্রসঙ্গে আলাপ হয় তাদের। এ সময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ফিনল্যান্ডের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করতে হেলসিঙ্কি আসেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ। ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। গার্ড অব অনার প্রদান করেন সামরিক বাহিনীর সদস্যরা।
ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন কাউন্সিলর আমরিন জাহান। তিনি জানান, প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুপ বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আমাদের নির্বাচনের ব্যাপারে জানতে চেয়েছেন যে এই ব্যাপারে কি প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং মাননীয় রাষ্ট্রদূত মহোদয় সে ব্যাপারে তাকে অবগত করেছেন। আমরা দ্বিপাক্ষিকভাবে তাদের সাথে বসেছিলাম, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আমরা কয়েকটা মিটিং করেছি। সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু পরিবর্তন এবং সবুজ জ্বালানি রূপান্তরের বিষয়ে আলোচনা হয়। আলাপ হয় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা নিরসনের। আমরা এই ব্যাপারগুলো তুলে ধরেছি যে শিক্ষার্থীদের ভিসাজনিত জটিলতা বা অর্থনৈতিক এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এবং আমরা যে সমস্যাগুলো আমরা শুনতে পেয়েছি আমাদের প্রবাসীদের কাছ থেকে, আমরা এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দিয়েছি। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। রোহিত শর্মার কাছ থেকে ওয়ানডের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার পর বিশ্বকাপেও তাকে রাখা নিয়ে ওঠে প্রশ্ন। বিরাট আর রোহিতকে বিশ্বকাপে রাখা নিয়ে এবার মুখ খুললেন নতুন অধিনায়ক শুভমান গিল। ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার বলে মন্তব্য করেন তিনি। ভারতের ক্রিকেটে শেষ হলো রোহিত শর্মার অধিনায়কত্বের যুগ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর 50 ওভারের ক্রিকেটে মাঠে নামেননি হিটম্যান। সেখানেই ওয়ানডেতে রোহিতের শেষ দেখে ফেলেছিলেন ভক্তরা। ধারণা করা হচ্ছিল ওয়ানডে বিশ্বকাপের আগে হয়তো পরিবর্তন করা হবে ক্যাপ্টেন্সি। তবে হঠাৎই রোহিতকে সরিয়ে 50 ওভারের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হলো শুভমান গিলকে, জানিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন রোহিত ভক্তরা। লম্বা সময় ধরে গুঞ্জন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়েই অবসরের ঘোষণা দেবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ক্যাপ্টেন্সি হারানোর পর সে গুঞ্জন মেলে ডালপালা। ফর্ম ও পারফরমেন্স বিবেচনায় এখনও দারুণ ছন্দে আছেন হিটম্যান। তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ায় ক্ষোভ উগরে দেন দেশটির সাবেক ক্রিকেটাররাও। আর অধিনায়কত্ব বদলের পর নির্বাচক অজিত আগাকারের মন্তব্যে ফুটে ওঠে রোহিতকে বিশ্বকাপে না রাখার আভাসও। এরপর প্রশ্ন ওঠে, ওয়ানডে বিশ্বকাপে থাকবেন তো রোহিত শর্মা? টেস্টের পর ওয়ানডের অধিনায়কত্ব পাওয়া শুভমান গিল এবার মুখ খুললেন রোহিত কোহলির ভবিষ্যৎ নিয়ে। 50 ওভারের বিশ্বকাপে এই দুই কিংবদন্তি থাকবেন কিনা তা নিয়ে এবার ইতিবাচক উত্তর মিলল গিলের কাছ থেকে। নির্বাচকের কথার উল্টো সুর এবার শুভমানের কণ্ঠে। ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় আছেন দুই সিনিয়র ক্যাম্পেইনার। রোহিত কোহলিকে নিয়েই সাজানো হচ্ছে বিশ্বকাপ জয়ের ছক। শুধু তাই নয়, এই দুজনের দলে থাকা নির্ভর করবে পুরো টিমকে বলেও মন্তব্য করেন তিনি। রোহিত বিরাটের যে অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে তা খুব কম ক্রিকেটারই থাকে। খুব কম ক্রিকেটারই তাদের মতো এত ম্যাচ জেতাতে পেরেছে ভারতকে। এই দক্ষতা, মান এবং অভিজ্ঞতা বিশ্বের খুব বেশি খেলোয়াড়ের নেই। তাই বিশ্বকাপের পরিকল্পনায় তারা খুব ভালোভাবেই আছেন। রোহিত ভাইয়ের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তার সবচেয়ে বড় গুণ হলো যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা। যেভাবে গোটা দলের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করে, সেটা আমারও ইচ্ছা। এই গুণগুলো আমি তার থেকে নিতে চাই। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের মাঝপথে হঠাৎই অধিনায়কত্ব পান শুভমান গিল। টেস্টের পর ওয়ানডের দায়িত্ব পাওয়া গিল নিজেও জানতেন না ক্যাপ্টেন্সি পাওয়ার বিষয়টি। দায়িত্ব পেয়ে এবার সব ট্রফি জয়ের প্রত্যাশা তার। আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, তবে যতটা সম্ভব বর্তমানে বাঁচতে চাই। আগে আমি কি করেছি বা দল কি সাফল্য পেয়েছে সেসব মাথায় রাখতে চাই না। আগামী কয়েক মাসে সব ট্রফি জিততে চাই। টেস্ট ম্যাচের মাঝে ঘোষণা করা হলো আমি অধিনায়ক হয়েছি। এর আগে খুব বেশি কিছু জানতাম না। নিঃসন্দেহে এটা সম্মানের, একই সঙ্গে অনেক দায়িত্বের কাজ। নতুন ফরম্যাটে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখে আমি গেল কয়েকটা মাস খুব ভালো কাটিয়েছি। ওয়ানডে বিশ্বকাপে রোহিত কোহলির অন্তর্ভুক্তিতে আরও একটা ওয়ার্ল্ড কাপ জিততে মুখিয়ে ভারত দল। তাজিন খন্দকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিল ইসরায়েল। পরিস্থিতি পর্যবেক্ষণে 200 সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের মধ্যে মুক্তি পেতে পারেন জিম্মিরা, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শাটডাউনকে কাজে লাগিয়ে ব্যয় কমানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। স্থায়ী কাটছাঁটের ইঙ্গিত, বেতন বন্ধ লাখো সরকারি কর্মচারীর। এবং ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গেই থাকুন সময়।